সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। এই মুহূর্তে যারা আমাদেরকে শুনছেন এবং সরাসরি দেখছেন, সকলকে স্বাগত জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আজকে আমরা প্রাচীন যুগের শিল্পকলার ইতিহাস থেকে একটি বিশেষ অংশ আলোচনা করার চেষ্টা করছি 19তম শিক্ষক নিবন্ধন চালু ও কারুকলা সাবজেক্টের জন্য। সাবজেক্টিভ মার্ক 140 মার্কের জন্য। বিশেষ করে আমরা যতটুকু তথ্য পেয়েছি বিগত সালগুলোর প্রশ্ন থেকে, আমরা প্রাচীন যুগের শিল্পকলার ইতিহাস থেকে সিন্ধু সভ্যতা থেকে প্রশ্ন হয়নি এমন কোনো নিবন্ধনের পরীক্ষায় হয়নি। প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু সাধারণত সিন্ধু সভ্যতা থেকে প্রশ্ন এসেছে। এজন্য সিন্ধু সভ্যতাটিকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক মনে করছি। সিন্ধু সভ্যতার অনেক বড় একটি পার্ট, তো তার মধ্যে ছোট্ট একটি অংশ, মানে প্রায় অর্ধেকের মতো অংশ আমি উপস্থাপন করার চেষ্টা করছি। এই মুহূর্তে যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি, এবং যারা আমাদের 19তম যে শিক্ষক নিবন্ধন চালু ও কারুকলার ব্যাচের নিয়মিত শিক্ষার্থীরা রয়েছেন, সকলকেই স্বাগত জানাচ্ছি। এবং প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি এই কারণে যে আমি নিয়মিত ক্লাস নিতে পারছি না বিশেষ যান্ত্রিক ত্রুটির কারণে। সবসময় ক্লাসগুলো নিউজ সঠিক টাইমে দেওয়া সম্ভব হচ্ছে না, এজন্য দুঃখ প্রকাশ করছি চতুরাঙ্গ কোচিং এর পক্ষ থেকে। আমরা এখন দেখতে পাচ্ছি যে সিন্ধু সভ্যতা, প্রাচীন যুগের শিল্পকলার ইতিহাস থেকে সিন্ধু সভ্যতা খুবই গুরুত্বপূর্ণ একটি সভ্যতা। সিন্ধু সভ্যতা, রোমান সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা, গ্রিক সভ্যতা, অনেক ধরনের সভ্যতা রয়েছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে সিন্ধু সভ্যতা। আমরা জানি যে বর্তমান যে নগর পরিকল্পনা, এই নগর পরিকল্পনার ক্ষেত্রে অন্যান্য সভ্যতা থেকে সিন্ধু সভ্যতা সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে। সেই সময়ের মানুষরা কিন্তু আজকের মানুষের চিন্তা ভাবনাকে কেন্দ্র করে, সেই সময় চিন্তা ভাবনা করে তারা নগর পরিকল্পনা করেছিল, এবং তাদের প্রত্যেকটি পরিকল্পনার সাথে বর্তমান পরিকল্পনার বিশেষ মিল লক্ষ্য করা যায়। এবং আমরা যদি একটু চিন্তা করি সবাই মিলে যে এখানে প্রাচীন ভারতের যে মানচিত্রটা আমরা দেখতে পাচ্ছি, প্রাচীন ভারতের অখণ্ড ভারত যে মানচিত্র রয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি ভারতের ঠিক উত্তর আহ ভারতের উত্তর পশ্চিমাংশের কিছু অংশ দেখতে পাচ্ছি আমরা, একটু বোল্ড করে রেখেছি। এখানে দেখা যাচ্ছে যে সিন্ধু নদ, সিন্ধু নদের ঠিক উত্তরে রয়েছে হচ্ছে হরপ্পা, আর নিচে রয়েছে হচ্ছে মহেঞ্জোদারো। এই হরপ্পা আর মহেঞ্জোদারো নিয়েই মূলত সিন্ধু সভ্যতা তৈরি হয়েছিল। এবং এখানে সাধারণত যে জ্ঞান বিজ্ঞানের প্রসার বা মানুষের সমাজ জীবন, মানুষের প্রশাসনিক যে ব্যাপার স্যাপার ছিল রাজ্যকে পরিচালনার জন্য বা সভ্যতাকে পরিচালনা করার জন্য, সবকিছু কিন্তু সাধারণত এই সভ্যতার মধ্যে ছিল। আমরা দেখতে পাচ্ছি, ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমরা কিছু প্রশ্ন এর মধ্যে আমরা দেওয়ার চেষ্টা করেছি। একের পর এক দেখলে আমরা বুঝতে পারবো যে কত সালে সিন্ধু প্রদেশের লারাকান জেলায় সিন্ধু সভ্যতার খোঁজ পাওয়া গিয়েছিল। 1922 সালে হবে। এবং ব্যাখ্যায় দেওয়া হয়েছে, দেখো 1856 সালে ইরাবতী নদীর তীর থেকে 6 মাইল দূরে রেল লাইন পাতার কাজ চলছিল, এবং তখন কর্মীরা একটি ইটের পাহাড় আবিষ্কার করে, এবং রেল লাইনের কাজে এই সমস্ত ইট ব্যবহারের জন্য তারা ইটের পাহাড় কাটা শুরু করে, এবং তখন তারা কিছু পোড়া মাটির শিলমোহর দেখতে পায়, এবং এই সকল পোড়া মাটির ফলকে বিচিত্র সব প্রাণীর চিত্র খোদাই করা ছিল। এবং পরবর্তীকালে বিশিষ্ট নৃতাত্ত্বিক স্যার আলেকজান্ডার কার্নিংহাম এই অঞ্চল পরিদর্শন করেন এবং শিলমোহর ও অন্যান্য জিনিস দেখে এগুলি গুরুত্ব উপলব্ধি করেন। পরবর্তীতে 1921 সালে পাঞ্জাবের এই মন্টগোমারি জেলায় হরপ্পা অঞ্চলে, এবং 1922 সালে সিন্ধু প্রদেশের লারাকান জেলায় মহেঞ্জোদারো অঞ্চলে খনন কার্য চালিয়ে সিন্ধু সভ্যতার সন্ধান পাওয়া যায়। সিন্ধু সভ্যতায় সময়কাল ছিল মতভেদ আছে, এবং এই উচ্চকাল ধরা হয় খ্রিস্টপূর্ব 3033 থেকে 1300 খ্রিস্টপূর্ব। দেখুন, আসলে 1921 সালে পাঞ্জাবের মন্টগোমারি জেলায় হরপ্পা অঞ্চলে, এবং 1922 সালে সিন্ধু প্রদেশের লারকানা জেলায় মহেঞ্জোদারো অঞ্চলে খনন কার্য চালিয়ে সিন্ধু সভ্যতার আবিষ্কার বা সন্ধান পাওয়া যায়। দেখুন, যারা নৃতাত্ত্বিক রয়েছেন, বিশেষ করে আলেকজান্ডার কার্নিংহাম এই অঞ্চল পরিদর্শন করেন এবং শিলমোহর এবং অন্যান্য জিনিস দেখে তিনি এগুলো গুরুত্ব উপলব্ধি করেন। দেখুন, আসলে আমাদের যে হারিয়ে যাওয়া যে সংস্কৃতি বা হারিয়ে যাওয়া যে উম, অবকাঠামোগত উন্নয়নের যে কিছু অংশ আমাদের ভূমির নিচে রয়েছে, সেই ভূমির নিচে কিন্তু পাওয়ার জন্য বা তার একটা ইঙ্গিত কিন্তু সাধারণত আমরা দেখতে পাই মাঝে মাঝে। দেখুন, আমাদের বাড়িতে আমাদের যে যেখানে বাড়ি আর কি, সেখানে সেখানে পুকুর আছে। একটা পুকুরটা আমাদের ছিল একটা সময়, কিন্তু সেটা পরবর্তীতে আমার দাদুরা বিক্রি করে গেছে। তো সেই পুকুরের যদি আমরা ভিতরে গোসল করতে যাই, পুকুরের মধ্যে নামি, তাহলে দেখি পুকুরের সাইড দিয়ে বড় বড় মানে বর্গাকৃতি ইট সাজানো 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 আছে, প্রচুর ইট পাওয়া যায়। হ্যাঁ, ওই 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 সাধারণত পুকুরের মধ্যে গেলে।
এখন দেখা যায় নিশ্চয়ই এখানে আগেকার সময় বিল্ডিং ছিল বা বাড়ি ছিল, তা না হলে তো এতগুলো ইট আর সেখানে পাওয়া যায় না, তাই না? প্রচুর ইট পাওয়া যায়, চারি সাইডে থরে 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 করে সাজানো। তো আমার মনে হয় যে, আমার মনে হতো যে এর নিচে কি আছে আসলে, খুব মানে দেখার খুব ইচ্ছে হতো। কিন্তু আসলে সে সময় তো আর ওইভাবে ছিল না। এখন দেখা যাচ্ছে যে আর মানে সবকিছু মিলে দেখলে সেটা, এখন তো গ্রামে থাকা হয় না, তো সেই জন্য আসলে সেটা বিষয়টা আমাকে খুব বেশি ভাবায় না আগের মতো। তো এরকম করেই কিন্তু আলেকজান্ডার কার্নিংহাম, উনিও পরিদর্শনে গিয়েছিলেন, সেখানে দেখেছে শিলমোহর পাইছেন। শিলমোহর কুড়ায় পাওয়ার পরে সেই শিলমোহরে অনেক বিভিন্ন বিচিত্র প্রাণী ছবি আঁকা। এখন দেখা যাচ্ছে যে এগুলো দেখেই কিন্তু সাধারণ জনতা সন্দেহ করলেন যে না, এখানে আসলে যেহেতু এরকমটা রয়েছে, নিশ্চয়ই এর নিচে কিছু আর রয়েছে, তাই না? সিন্ধু সভ্যতার প্রাপ্ত সবচেয়ে উল্লেখযোগ্য আকর্ষণীয় নিদর্শন কি ছিল? উল্লেখযোগ্য আকর্ষণীয় নিদর্শন ছিল যে শিলমোহর। কেন? ব্যাখ্যাটা হচ্ছে, সিন্ধু সভ্যতার প্রথম সবচেয়ে উল্লেখযোগ্য আকর্ষণীয় নিদর্শনগুলি হচ্ছে শিলমোহর। এখানে বিভিন্ন আকৃতির প্রায় 25,000, সেই 2500 শিলমোহর পাওয়া গেছে, এবং আকৃতি হচ্ছে 1.4 ইঞ্চি থেকে 1.2 ইঞ্চির মধ্যে। এই সমস্ত শিলমোহরের পিছনের দিকে ছিদ্র করে সুতো ঢুকিয়ে এগুলো গহনা হিসেবে ব্যবহার হতো বলে মনে করা হচ্ছে। দেখুন, যখন কোনো একটা জিনিস পাওয়া যায়, হ্যাঁ, যখন আমাদের এখন এখান থেকে 100 বছর পরে যখন আমাদের এখনকার যে কয়েন গুলো আমরা ব্যবহার করি, টাকা বা কয়েন গুলো যে ব্যবহার করি, এগুলো কিন্তু যদি মাটির নিচে পড়ে থাকে বা এখান থেকে 100 বছর পরে, অনেকে দেখবে যে এগুলো কিন্তু সাধারণত এই সময়কার মানে আমাদের মুদ্রার মুদ্রার ব্যবস্থা ছিল। তো ঠিক তেমনি ভাবে তখন দেখা যাচ্ছে যে এখন তো স্বর্ণ হয়ে গিয়েছে, স্বর্ণকে বিশেষ মূল্যবান দ্রব্য হিসেবে বা মূল্যবান ধাতু হিসেবে ধরা হয়, সেটির বিভিন্ন গহনা তৈরি করা হয়। কিন্তু একটা সময় মানুষ কি করতো, ওই যে পশুর হচ্ছে হাড় নিয়ে আসতো, হাড় থেকে গহনা তৈরি করতো, বা হলো পশুর খুর, যেটা এই খুর থেকে গহনা তৈরি করতো, এরকম আর কি ব্যবস্থা ছিল, অবস্থা ছিল। কিন্তু এখন আর সেটার এই পরিবর্তন হয়েছে। যতই দিন গড়াবে ততই কিন্তু এই অবস্থার পরিবর্তন হবে। সিন্ধু সভ্যতার তীরে গড়ে ওঠা সভ্যতাকে কোন সভ্যতা বলে? সিন্ধু সভ্যতা গড়ে, দেখুন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। মানে সিন্ধু সভ্যতার তীরে গড়ে ওঠা সভ্যতাকে কোন সভ্যতা বলে? সিন্ধু সভ্যতা বলে। হুম। নীল নদের তীরে কোন সভ্যতা গড়ে উঠেছে? একটু কমেন্টে লিখে যাবেন যারা জানেন। নীল নদের তীরে কোন সভ্যতা গড়ে উঠেছে? এবং সিন্ধু নদের তীরে আমরা জানলেন যে সিন্ধু সভ্যতার তীরে গড়ে ওঠা সভ্যতাকে কি বলা হচ্ছে? সিন্ধু সভ্যতা বলা হচ্ছে। সিন্ধু নদের তীরে গড়ে ওঠা সভ্যতাকে সিন্ধু সভ্যতা বলা হয়। সিন্ধু উপত্যকা প্রভাবিত সংস্কৃতি রাজনীতি সত্তা ছিল, যা ভারতীয় উপমহাদেশের উত্তরাঞ্চলে 7,000 থেকে খ্রিস্টপূর্ব 600 এর মধ্যে বিকশিত হয়েছিল। এর আনুমানিক নামটি সিন্ধু নদীর উপত্যকায় উপস্থিত থেকে উদ্ভূত হয়েছে, এবং তবে এটি সাধারণত সিন্ধু সরস্বতী সভ্যতা এবং হরপ্পা সভ্যতা নামে হিসেবে পরিচিত ছিল। দেখুন, সিন্ধু নদের তীরে যে দুইটি সভ্যতা গড়ে উঠেছে, সেটা হচ্ছে সাধারণত হরপ্পা বা মহেঞ্জোদারো। এই দুইটি সভ্যতাকে কেন্দ্র করে কিন্তু একসাথে সিন্ধু সভ্যতা গড়ে উঠেছে। আচ্ছা, কোথায় মৃৎ পাত্র পাওয়া যায় বা মৃৎপাত্র পাওয়া যায়? মৃৎপাত্র বলতে এখানে সাধারণত বোঝানো হয়েছে যেগুলো মাটির তৈরি, অর্থাৎ মৃৎ শিল্প যেটাকে বলা হচ্ছে। দেখুন, হরপ্পায় বিভিন্ন প্রকার মৃৎপাত্র পাওয়া যায়। এখানে কুমারীরা চাকার ব্যবহার করতে শিখেছিল। আসলে যখন এই যে সভ্যতা যখন আবিষ্কারের সময় যখন এটিকে খনন কার্য পরিচালনা করা হলো, তখন দেখা গেল যে চাকা পাওয়া গিয়েছে। তাহলে এতে করে কি কি বোঝা যায় যে আসলে নিশ্চয়ই চাকার প্রচলন ছিল, না হলে কি আর এই সমস্ত পাওয়া গেছে? চাকার ব্যবহার করতে অনেক, এখন তো দেখা যায় আমরা যে যারা কুমারীরা রয়েছে তারা এখনো পর্যন্ত চাকার ব্যবহার করে। কেন? কারণ হচ্ছে চাকার উপরে মাটি দিয়ে সেটাকে সুন্দর করে ঘুরিয়ে বিভিন্ন আসবাবপত্র তৈরি করে। এই আবিষ্কার মৃৎশিল্পের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই সমস্ত মৃৎপাত্র ছিল গোলাপি, জমি এবং লাল রঙের আস্তরণযুক্ত। দেখুন, এই সময় তারা যে মৃৎপাত্রের রং করতো, এই রংগুলো কিন্তু সাধারণত কি ছিল? গোলাপি জমিন ছিল। গোলাপি রং দিয়ে সুন্দর করে আগে দিয়ে নেওয়া হতো, তারপর লাল রঙের আস্তরণ দেওয়া হতো, এবং তারপরে কালো কালার দিয়ে বর্ডার দেওয়া বা আউটলাইন গুলো দিয়ে সুন্দর করে স্পষ্ট করে ফুটিয়ে তোলা হতো। এখানে সাধারণত আকার বিষয়বস্তু হিসেবে ছিল ষাঁড়, ময়ূর, পিপুল পাতা, মাছ, কখনো কখনো মানুষের ফিগার ইত্যাদি বিভিন্ন বর্ণনামূলক নকশা বা মৃৎপাত্রের গায়ে আঁকা, এগুলো আঁকা হতো। পরবর্তী প্রশ্ন, হরপ্পা উল্লেখযোগ্য নিদর্শনগুলির মধ্যে রয়েছে একটি অসম্পূর্ণ কিসের মূর্তি? মানে ড্যাশ মূর্তি দেওয়া আছে, কিসের মূর্তি? নৃত্যরত মূর্তি। পাঞ্জাব এবং সিন্ধু অঞ্চলের সিন্ধু নদ উপত্যকায় সিন্ধু সভ্যতার শ্রেষ্ঠ দুটি শহর হরপ্পা এবং মহেঞ্জোদারো। দেখুন, সিন্ধু সভ্যতার শ্রেষ্ঠ দুটি শহরের নাম কি? হরপ্পা এবং মহেঞ্জোদারো। এগুলো প্রশ্ন এই ব্যাখ্যা থেকে কিন্তু আসবে। শুধুমাত্র যে কয়েকটা প্রশ্ন আমি লিখে দিচ্ছি সেখান থেকে প্রশ্ন আসবে তা কিন্তু না, ব্যাখ্যা থেকেও কিন্তু প্রশ্ন আসবে, এটা মাথায় রাখতে হবে। হরপ্পার অরিজিন নিদর্শনগুলির মধ্যে রয়েছে একটি অসম্পূর্ণ নৃত্যরত মূর্তি, এবং এটি একটি পুরুষের দেহের অর্ধাংশ এবং ছাই রঙের পাথরে নির্মিত, এবং
মূর্তিটির উচ্চতা মাত্র 10 সেন্টিমিটার এবং মূর্তিটির পা ভগ্ন অবস্থায় পাওয়া গেছে এবং যখন মূর্তিটি পাওয়া গেছে তখন ভগ্ন অবস্থায় পাওয়া গেছে এবং হরপ্পায় প্রাপ্ত মূর্তিগুলোর মধ্যে সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ মূর্তি হচ্ছে এক পুরোহিত বা রাজা বা দেবতার মূর্তি, যেটা হচ্ছে 17.5 সেন্টিমিটার এবং থেকে 11 সেন্টিমিটার এবং 6.9 ইঞ্চি ইন্টু 4.3 ইঞ্চি। আনুমানিক 2000 থেকে 1900 খ্রিস্টপূর্বাব্দ সময়কালের মধ্যে পাওয়া গিয়েছে এবং এটির মুখে দাড়িটাও ছেঁটে ফেলা, দাড়ি আছে কিন্তু ছেঁটে ফেলা, গোঁফ গোঁফ নেই, মাথার চুল ঝুঁটি বাঁধা এবং ডান হাতের উপরের অংশে বালা পরিহিত। মূর্তিটির ঠোঁট বেশ মোটা ছিল এবং তাতে মনে হয় এটি কোনো দাসের মূর্তি বা গায়ে চাদরের মতো পোশাক। দেখুন, তাহলে একটা সময় যে এই যে মূর্তিগুলো পাওয়া গিয়েছে বা একটা সময় যে মানুষ এগুলো তৈরি করেছে সেগুলো কিন্তু পরবর্তীতে একের পর এক পাওয়া গিয়েছে। এবং এই যে পাওয়া গেল, এই যে পাওয়া যাওয়ার পরে আসলে সেই সময়কার আসলে যে পুরোহিতরা ছিল, ভাবা হতো যে পুরোহিতরা বা দেবতার কোনো যদি মূর্তি হতে পারে, দেখা যায় যে বা গায়ে চাদর জড়ানো আছে বা দেখে অনেকে দাসের মূর্তিও মনে করেছে। হ্যাঁ, একেকজন এক এক রকম মনে করেছে। একটা অজানা কোনো সাবজেক্ট বা অবজেক্ট পাওয়া গেলে তখন তো সেটা নিয়ে মানুষ ঘাটাঘাটি করতে থাকে, বিভিন্ন রকম চিন্তা প্রকাশ করে। ঠিক তেমনি মৃত্যুরত তরুণীর মূর্তি, স্ট্যাচু অফ ডান্সিং গার্ল, অর্থাৎ এর উচ্চতা কত ছিল? এর উচ্চতা ছিল হচ্ছে 14 সেন্টিমিটার। শিলমোহর ছাড়াও মহেঞ্জোদারোতে প্রাপ্ত অন্যান্য জিনিসের মধ্যে একটি ক্ষুদ্র মূর্তি হলো আমাদের দৃষ্টি আকর্ষণ করে। এটি একটি মৃত্যুরত তরুণীর মূর্তি। উচ্চতা মাত্র 14 সেন্টিমিটার। তাতে দুইটা, কিন্তু দুইটি যে একটি হলো নৃত্যরত মূর্তি আর একটি হচ্ছে মৃত্যুরত তরুণীর মূর্তি। এটা উচ্চতা কত? 14 সেন্টিমিটার। আর আগেরটা উচ্চতা ছিল 10 সেন্টিমিটার। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন। এটা হচ্ছে ছাই রঙের। হ্যাঁ, এর বাস্তববাদী শিল্পকলার একটি উদাহরণ রয়েছে যে এটি ব্রোঞ্জ দিয়ে নির্মিত এবং সময়কাল আনুমানিক 2300 থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ। হ্যাঁ, মানে এই যে দুইটা বিশেষ যে মূর্তি বা ভাস্কর্য পাওয়া গেল, এখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবেন। সুপরিসর সড়ক ব্যবস্থা ছিল কোন সভ্যতায়? সুপরিসর সড়ক ব্যবস্থা মানে এখানে দেখুন যে পরিকল্পনা করে, সু মানে সুন্দর, হ্যাঁ, পরিসর মানে ব্যাপ্তি বা প্রসার। হ্যাঁ, তো আসলে এই যে আহ, সুপরিসর সড়ক ব্যবস্থা ছিল কোন সভ্যতায়? এখানে পৃথিবীর অন্যতম নগর পরিকল্পনার পরিচয় পাওয়া যায়। এখানে সুপরিসর সড়ক ব্যবস্থা এবং পানি সরবরাহ, এখানে পৃথিবীর প্রাচীনতম নগর পরিকল্পনার পরিচয় পাওয়া যায় এবং এখানে সুপরিসর সড়ক ব্যবস্থা এবং পানির সরবরাহ, পানি নিষ্কাশনের ব্যবস্থা, ডাস্টবিনের সড়ক পথের ব্যবস্থা ছিল এবং ছিল শস্যাগার, বৃহৎ প্রাসাদ এবং দুর্গ উপাসনালয়, স্নানাগার ইত্যাদি সহ নগর প্রতিরক্ষার ব্যবস্থা। দেখুন, সাধারণত আমরা এখন কিন্তু একটা দেশকে নিয়ে ভাবি, তাই না? একটা সময় রাজ্য, একটা সময় সভ্যতা, একটা সময় রাজ্য, একটা সময় দেশ, একের পর এক এগুলোর পরিবর্তন ঘটেছে। তো এগুলো কিন্তু দেখা যাচ্ছে যে একটি দেশকে যদি আপনি সংরক্ষণ মানে প্রতিপক্ষের আক্রমণ থেকে রক্ষা করতে চান, অবশ্যই প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। একটি সুন্দর শহরে যদি সকল ধরনের সুযোগ সুবিধা আপনি পেতে চান, তাহলে শস্যাগার বা বৃহৎ প্রাসাদ বা দুর্গ, উপাসনালয়, স্নানাগার, এগুলো সবগুলো থাকতে হবে। যেটা কিন্তু সাধারণত সেই সময়, অর্থাৎ আমরা বলছি 3300 থেকে 3300 খ্রিস্টপূর্বাব্দের কথা। হ্যাঁ, মানে কত আগের কথা বলছি আমরা। মানে সেই সময় কিন্তু সাধারণত মানুষ এইভাবে চিন্তা করেছিল। তাহলে কতটা মানে আধুনিকতার সাথে কতটা মিল সেই সকল মানুষের সাথে ছিল। সিন্ধু সভ্যতায় কত শ্রেণীর মানুষ বাস করতো? সিন্ধু সভ্যতায় সাধারণত 4 শ্রেণীর মানুষ বাস করতো। এখানে 4 শ্রেণীর যে মানুষ বাস করতো, এই যে মানে মানুষ যারা বাস করতো, এদের উপর ক্যাটাগরি ছিল। কোন কোন শ্রেণী সেটা একটু দেখে নিই। মহেঞ্জোদারো এবং হরপ্পা নগর সভ্যতায় সংগঠিত সংগঠিত হয়েছিল সম্পূর্ণ ও পরিপূর্ণতা নিয়ে। 1 মিনিট। আচ্ছা, তাহলে আহ দেখতে পাচ্ছেন যে 4 শ্রেণীর মানুষ সেখানে বাস করতো। একদিকে মূল্যবান ধাতু যেমন পাওয়া গেছে, অন্যদিকে স্বল্প মূল্যের ধাতু জিনিসপত্র পাওয়া গেছে। বিভিন্ন পেশার মানুষ ছিল এখানে এবং মানুষ শিল্পানুরাগী ছিল।
নিত্য নতুন নারী মূর্তি পাওয়া গেছে। দেখুন, বিশেষ করে যে কোনো সভ্যতা যখন আপনারা পড়বেন, যে কোনো সভ্যতা পড়ার সময় অবশ্যই জিনিসটা মাথায় রাখবেন যে একটা সভ্যতার চিত্রকলা, ভাস্কর্য, স্থাপত্য, এই ৩ টা বিষয়, আসলে এই ৩ টা বিষয় কি, কি মানে তার মধ্যে রয়েছে আরকি। যে কি ধরনের চিত্রকলা ছিল হরপ্পা সভ্যতায়, কি ধরনের আম স্থাপত্য ছিল, কি ধরনের ভাস্কর্য ছিল, এই বিষয়গুলো খুব ভালো করে মাথায় রাখবেন। তাহলে ৪ শ্রেণীর যে মানুষ বাস করত, শিক্ষিত শ্রেণী, পুরোহিত, চিকিৎসক, জ্যোতিষী এবং জাদুকরগণ। এবং ২ নম্বর যোদ্ধা শ্রেণী, দারোয়ান, দুর্গের দারোয়ান এবং ব্যবসায়ী কারিগর শ্রেণী। ব্যবসায়ী কারিগর শ্রেণী কারা ছিল? পোশাক পেশার লোক, যেরকম হচ্ছে বিভিন্ন পেশার লোক, যেমন হচ্ছে রাজমিস্ত্রি, লিপিকার, স্বর্ণকার, তাঁতি প্রভৃতি, এনারাই হচ্ছেন কারিগর বা ব্যবসায়ী শ্রেণী ছিল। এখন দেখা যাচ্ছে যে এই ধরনের শ্রেণীর যে মানুষরা ছিলেন, প্রশ্ন করতে পারে যে চিকিৎসক বা জ্যোতিষী কোন শ্রেণীর মানুষ ছিল সিন্ধু সভ্যতায়? শিক্ষিত শ্রেণী। তারপরে হচ্ছে রাজমিস্ত্রি বা লিপিকা কোন শ্রেণীর মানে মানুষ ছিল? তাহলে ব্যবসায়ী কারিগর, এগুলো মাথায় রাখবেন। ব্যাখ্যা থেকে কিন্তু প্রশ্ন বেশি হয়। মানে এইটাই কয়টা এমসিকিউ দিয়েছি বলে এখান থেকে আসবে তা নয় কিন্তু। এই ব্যাখ্যাগুলোই মূলত বেশি করে পড়তে হবে। সিন্ধু সভ্যতায় মানুষের প্রিয় খাদ্য কি ছিল? গম, গম, যব আর হচ্ছে খেজুর। তাই তো? আচ্ছা। গম বা যব আর কোন খেজুর, আচ্ছা। এখান থেকে কিন্তু প্রত্নতাত্ত্বিক প্রমাণের ভিত্তিতে ঐতিহাসিকরা জানতে পেরেছেন যে সিন্ধু সভ্যতায় গরু, মহিষ, ছাগল, শূকর এবং মুরগির মতো প্রাণীদের মাংস খাদ্য হিসেবে গ্রহণ করা হতো, এবং এই সময় নগরবাসী গরু, ছাগল, হাঁস, মুরগি, কচ্ছপ ইত্যাদি মাংস খেত, এবং প্রধান খাদ্য গম, যব এবং খেজুর ছিল প্রিয় খাদ্য, এবং এরপরে মাছ, সবজি এবং ফল, দুধ ইত্যাদিও খেত। দেখুন, তারা কি ধরনের খাবারের সাথে বিশেষ করে সংযুক্ত ছিল, বা কিভাবে কি ধরনের কোন ধরনের খাবারগুলো তারা গ্রহণ করতো। এক মিনিট। আচ্ছা, এরপর রয়েছে যে কোন সভ্যতায় কারিগররা তামা এবং ব্রোঞ্জ দ্বারা অস্ত্র তৈরি করতো। তারা আসলে তাদের যে অস্ত্র তৈরি করতো, বা হচ্ছে তারা যে অর্থনৈতিক যে সমাজ ব্যবস্থা ছিল তাদের কেমন ছিল, সেই ব্যাখ্যাটা এখানে দেওয়া ছিল, যেটা পড়ে নেবেন। দক্ষ সরকার ব্যবস্থা ছিল কোন সভ্যতায়? সিন্ধু সভ্যতায়। এবং মিশরের হায়ারোগ্লিফি এবং মেসোপটেমিয়ার কিউনিফর্মের সাথে মিল ছিল কোন লিপির? সিন্ধু লিপির। এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, সিন্ধু সভ্যতার প্রধান কেন্দ্র দুইটির নাম কি ছিল? আহ, এটা হচ্ছে হরপ্পা এবং মহেঞ্জোদারো। এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই একটা। এবং তারপরে সিন্ধু সভ্যতা নগর পরিকল্পনা কেমন? সেটা বেশ উন্নত ছিল। হ্যাঁ, নগর পরিকল্পনা বেশ উন্নত ছিল। দেখুন, একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হলো যে এখানে যে জিনিসটা বিশেষ করে গুরুত্বপূর্ণ, সেটা হলো অনেক সময় মনে হতে পারে যে এই প্রশ্নগুলো তো একেবারে সহজ, যে সিন্ধু সভ্যতার প্রধান কেন্দ্র দুইটির নাম কি ছিল। একেবারে সহজ প্রশ্ন। এইসব প্রশ্ন পরীক্ষা আসলে তো একদম পুরো মানে ফাটাই ফেলবো এরকম মনে হয় অনেক সময়। তো বিশেষ কথা হলো যে উম অনেক সময় সহজ প্রশ্ন কিন্তু পরীক্ষার হলে খুব একটা ক্রিটিক্যাল জায়গা। এইসব জায়গাগুলোতে সহজ প্রশ্ন কিন্তু অনেক সময় ভুল মনে হতে পারে। আহ, ভুল মনে হয়, উল্টো পাল্টা আনসার দিয়ে আসা হয়ে যায় অনেক সময়। তো সেক্ষেত্রে খুবই কনসিয়াস থাকতে হবে, এবং সহজ প্রশ্নগুলোই পরীক্ষায় আসবে। এই ধরনের যে প্রশ্নগুলোর কথা বলছি না, এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় আসবে, দেখি মিলাই নিয়েন। এই ধরনের পরীক্ষা কিন্তু এই ধরনের প্রশ্নগুলোই বিশেষ করে আসবে। এরপরে দেখুন, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সাহিওয়াল জেলায় হরপ্পা সভ্যতা অবস্থিত। সেটা হচ্ছে, ও সরি, এটা হচ্ছে কোন জেলায় হবে? জেলা, কোন জেলায়, হ্যাঁ, অবশ্যই এটা কিন্তু দেওয়া আছে। এরপরে দেখা যাচ্ছে যে আর মোটামুটি নেই এ পর্যন্তই। হ্যাঁ, আপনারা পড়ে নেবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে একটু জানাবেন যে এই ধরনের প্রশ্ন স্যার আমার রয়েছে, এটা বুঝতে পারছি না, বুঝাই দিন, তাহলে আমি অবশ্যই বুঝিয়ে দেবো।
অবশ্যই ক্লাসটি করার পরে কোথায় বুঝতে পারেননি, কোন জায়গাটি ভালো লেগেছে, কোন জায়গাটি খারাপ লেগেছে, সবগুলোই বিস্তারিত কমেন্ট করার জন্য অনুরোধ জানাচ্ছি যদুরাঙ্গের পক্ষ থেকে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্ব মানে এর পরবর্তী পার্ট আগামী সপ্তাহে আর কি আপনি ক্লাসে পেয়ে যাবেন আর কি। এটা আমি সরাসরি এখন জিমেল আপনাদের করে দিচ্ছি, ক্লাসটাও আপনারা পেয়ে যাচ্ছেন, লিঙ্কটাও দিয়ে দিচ্ছি।